হ্যালো ডিয়ার লার্নার্স, সবাই ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। পরীক্ষা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে, হয়তো নভেম্বরেই আমাদের পরীক্ষা হবে। তো সে যাই হোক, আমি এই ভিডিওতে তোমাদের সামনে এনেছি একটি সম্পাদ্য, যেটি ক্লাস 9-এর। তোমরা যারা 9-এ পড়ছো তারা নিশ্চয়ই তোমাদের অঙ্ক বইটিতে দেখেছো যে অধ্যায় নম্বর 13-তে একটি সম্পাদ্য রয়েছে, এবং সেই সম্পাদ্যটি হচ্ছে যে একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করে দেখাতে হবে। এখন যদি কোনো নির্দিষ্ট পরিমাপের কোনো ত্রিভুজ দেওয়া না থাকে, অর্থাৎ ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যদি পরীক্ষাতে তোমাদের উল্লেখ না থাকে, তাহলে তুমি নিজের খেয়াল খুশি মতো একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ত্রিভুজের পরিমাপ দেওয়া থাকে, মানে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যদি উল্লেখ করা থাকে প্রশ্নটিতে, তাহলে কিন্তু তোমরাকে সেই নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী তোমরাকে প্রথমে ওই ত্রিভুজটি অঙ্কন করে নিতে হবে। উদাহরণস্বরূপ আমি তোমাদের যে কোষে দেখি 13-তে 2 নম্বর প্রশ্নটি রয়েছে সেটিকে আমি তুলে ধরেছি। দেখো, এটিতে বলা হয়েছে যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। এবং এর সাথে আরও বলা হয়েছে যে অঙ্কন প্রণালী এবং প্রমাণ দুটোই দিতে হয়। অনেক সময় এটি থাকে না, অঙ্কন প্রণালী দিলেই হয়, কিংবা কোনো কোনো সময় আবার অঙ্কন প্রণালীও দিতে বলে না। সে যাই হোক, এখন যে আমরা উদাহরণস্বরূপ যেটি নিয়েছি তাতে কিন্তু বলা হয়েছে যে অঙ্কন প্রণালীও দিতে হবে এবং প্রমাণটাও করে দেখিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা করছি কি না, ওই নির্দিষ্ট পরিমাপ বিশিষ্ট ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি। তো ত্রিভুজের এক্ষেত্রে একটা আমি প্রথমেই বলে রাখছি যে এককগুলো কিন্তু সেন্টিমিটার এককে আছে, তোমরা কিন্তু সেইভাবেই আঁকবে। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমরা ছবিটি স্পষ্ট করে দেখতে পাও বা আমার যাতে কাজ করতে সুবিধে হয়, তার জন্য আমি ওই 1 সেন্টিমিটার এককটাকে আমি প্রথমেই বলে দিচ্ছি যে 1 সেন্টিমিটার যেটা একক, সে এককটাকে আমি 2 ইঞ্চি ধরে নিচ্ছি। 2 ইঞ্চি ধরে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে, তোমাদেরও ছবিটা দেখতে বা অঙ্কনটা দেখতে সুবিধা হবে। তাহলে শুরু করছি। তো প্রথমে তুমি কি করবে, তোমরা না ওই নির্দিষ্ট দৈর্ঘ্যের বাহুগুলো প্রথমে নিয়ে নেবে। এটা 5 সেন্টিমিটার আছে, তা 5 মানে আমি 5 দুগুণে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই হলো একটি 10 ইঞ্চি। তারপরটা নিচ্ছি 8 দুগুণে 16 ইঞ্চি। আর পরেরটা হচ্ছে 11, মানে 11 দুগুণে 22 ইঞ্চি। তোমরা কিন্তু ওই 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটারই নিবে, ঠিক আছে? আমি 22 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর কি করতে হবে, এরপর যেটি সবচেয়ে লম্বা বাহু, অর্থাৎ এখানে 11 সেন্টিমিটার বা আমার যে অঙ্কন করছি তাতে 11 দুগুণে 22 ইঞ্চি, সেটিকে আমি ভূমি মেনে নিলাম। আর এক্ষেত্রে আরেকটা বলছি, তোমরা যখন প্রথমে সরলরেখাটি নিবে তখন একটু আন্দাজ করে নেবে যে ছবিটি কোন দিকে হবে, কতটা জায়গা ছাড়তে হবে, যাতে লেখার উপর বা ছবির উপর ছবি না পড়ে যায়, সেটি একটু লক্ষ্য করবে। তো প্রথমে আমি একটি বিনা মাপের সরলরেখা নিয়ে নিলাম, মানে যতটা দরকার, অর্থাৎ আমার তো দরকার 22 ইঞ্চি, তো 22 ইঞ্চির জায়গায় আমি একটু বেশি নিয়ে নিলাম, ঠিক আছে? এরপর কি করলাম, এরপর দেখো ওই 22 ইঞ্চি যেটা রয়েছে সেটিকে আমি এখানে নিয়ে নিচ্ছি। ইঞ্চি, এই 22 ইঞ্চিটা আমি এখান থেকে এটা আমি নিয়ে নিচ্ছি। 22 ইঞ্চি, তোমরা নেবে 11 সেন্টিমিটার। এই বিন্দু থেকে এই বিন্দু, ঠিক আছে?
আচ্ছা, আর একটা কথা বলছি, ত্রিভুজটি যেহেতু এ বি বিসি বা সি এ এরকম কিছু দেওয়া নেই, তো তোমরা খেয়াল খুশি মতো দিতে পারো। মোটামুটি মনে মনে একটা ঠিক করে নেবে যে আমি কোন দিকে এ বসাবো, কোন দিকে ও এ বসালে কোন দিকে বি বসাবো, তাহলে এ বির দৈর্ঘ্যটি কত হবে একটা আন্দাজ করে নেবে। তো আমি এখানে বি দিচ্ছি, এখানে সি দিচ্ছি। এখানে যদি বি দেওয়া হয়, এখানে যদি সি দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটা এই দিকে কোনো এক জায়গাতে হবে। তাহলে এদিকে যদি এ হয়, তাহলে এটা এ বির দৈর্ঘ্যটা হবে, তাহলে এ বির দৈর্ঘ্যটা হবে এটা, মানে 5 সেন্টিমিটার, বা আমার হিসাব অনুযায়ী 10 ইঞ্চি। সেই 10 ইঞ্চিতে এবার আমি কেটে নিচ্ছি। 10 ইঞ্চিটা আমি এদিক থেকে একটা কেটে নিচ্ছি। কেটে নিলাম। এরপর 8 সেন্টিমিটার বা 8 দুগুণে 16 ইঞ্চি, 16 ইঞ্চি এই সি বিন্দু থেকে নিয়ে নিলাম 16 ইঞ্চি। তাহলে এই যে একটা ছেদ বিন্দু পেলাম, এটিকে নাম দিলাম এ। ঠিক আছে, এরপর এ বি এবং এ সি যোগ করে দিলাম। তাহলে প্রশ্নটিতে যে দেওয়া ছিল যে এমন একটি ত্রিভুজ অঙ্কন কোনো যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং একটা বাহুর দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, সেই পরিমাপ অনুযায়ী আমরা কিন্তু ত্রিভুজটি প্রথমে এঁকে নিলাম। এরপরে কি করতে হবে না, এই ত্রিভুজের যা ক্ষেত্রফল, সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। এখন এই ক্ষেত্রে কতকগুলো কথা আমি রিমাইন্ড করে দিতে চাই তোমাদেরকে, যে আমরা একটা উপপাদ্য পড়েছি যে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমির উপর থাকে আর একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হয়, কিংবা সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়। এখন যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়, মানে সামান্তরিকের ক্ষেত্রফলটা, তাহলে অর্ধেক করতে হলে এই ত্রিভুজটার যে অর্ধেক মানে করতে হবে। তো অর্ধেক মানে কি, ত্রিভুজটির যে বাহুটি রয়েছে মানে ভূমিটি, বিসি ভূমি, সেই বিসি ভূমির মধ্যবিন্দু বের করে নিতে হবে। প্রথমে আমরা কি করছি, ওই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বের করে নিচ্ছি। দেখো, এইভাবে আমরা এই যে দুটো ছেদ বিন্দু পাওয়া গেল, এই দুটো ছেদ বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে আমরা দেখো, এটাকে তোমরা সরলরেখা নাও টানতে পারো, কারণ সরলরেখা টানলে কি হবে, দাগ থেকে যাবে। তোমার তো দরকার সেই মধ্যবিন্দু নির্ণয় করে, তাহলে এখানে মধ্যবিন্দুটি বের করে ছেড়ে দিবে। এখানে যদি তুমি দাগ দিয়ে দাও, তাহলে সেই দাগটি থেকে যাবে, ফলে ছবিটা কি হবে, একটু অস্পষ্ট হবে বা অন্যরকম দেখাবে। তাই মধ্যবিন্দু বের করে নিলাম। এখন এই মধ্যবিন্দুর নাম দিলাম ধরো ডি। তাহলে এ বি সি ত্রিভুজটি নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী আমরা এঁকে নিলাম। এরপরে ভূমি যেটা রয়েছে বিসি, বিসির মধ্যবিন্দু ডি বের করে নিলাম। এরপরে কিন্তু বলা হয়েছে সামান্তরিকটি এমনভাবে অঙ্কন করতে হবে যার একটি কোণ
60 ডিগ্রি। তাহলে এই ডি বিন্দুতে ডান দিকে, ডি বিন্দুর ডান দিকে যেমন 60 ডিগ্রিটা হয়, সেইভাবে তোমাকে একটা 60 ডিগ্রির কোণ আঁকতে হবে। বাঁ দিকে করো না, কিন্তু বাঁ দিকে করলে সামান্তরিকটা এদিকে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এদিকে, এদিকেই ভালো। তো তাহলে আমরা এখানে একটা কি করছি, 60 ডিগ্রির কোণ এঁকে নিচ্ছি ডি বিন্দুতে। তো 60 ডিগ্রির কোণ তোমরা জানো, সবাই জানো কিভাবে করতে হবে। প্রথমে এবার এখান থেকে আরেকবার কেটে নাও, এটি হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এরপর আমরা স্কেল দিয়ে ডি বিন্দুর সঙ্গে এটিকে মিলিয়ে একটি সরলরেখা টেনে দিব। বাস, তাহলে এই কোণটির মান হলো 60 ডিগ্রি। এখন এরপর কি করা হবে না, এরপর ওই যেহেতু সামান্তরিক, সামান্তরিক মানেই হচ্ছে যে বিপরীত বাহুগুলি সমান্তরাল হওয়া চাই। তাহলে এই যে ডিসি, ডিসি যে রয়েছে বা বিসি যে রয়েছে, সেই ডিসির সমান্তরাল একটি সরলরেখা এ বিন্দু থেকে এদিকে, এ বিন্দু থেকে এদিকে একটি সমান্তরাল সরলরেখা নিব। তাহলে সমান্তরাল সরলরেখা কিভাবে করা যায় না, একান্তর কোণগুলি পরস্পর সমান হলেই হয় সমান্তরাল। তাহলে আমরা কি করব, এই যে বি সি এ কোণ, এই যে এই কোণটি রয়েছে বি সি এ কোণ, সেই বি সি কোণ আমরা এখানে নিয়ে নিচ্ছি। আগে এটিকে নিয়ে নিচ্ছি চাপটা, আন্দাজটা বেশি হবে। মানে এদিকে দাও, বাস। এরপর এই যে চাপটা রয়েছে এটি, সেই সমান চাপের ওদিকেও আমরা নিয়ে নিব। এরপর এটিকে আমরা যোগ করে দিব। টেনে দিলাম, অর্থাৎ বিসি বাহুর সঙ্গে সমান্তরাল করে আমরা একটা নতুন নাম দাও, এ বি সি ডি হয়ে গেছে, এবারে ই দিয়ে দাও, কিংবা এখানে এখানে ই দাও, এখানে এফ দাও। তাহলে বিসি বাহুর সঙ্গে সমান্তরাল করে আমরা এ এফ টানলাম, বিসি বাহুর সঙ্গে সমান্তরাল করে এ এফ টানলাম। তাহলে নিশ্চিতভাবে ডিসি বাহুর সঙ্গে এই যে এ এফ বা এ ই যাই বলো না কেন সমান্তরাল হয়ে গেল, যেহেতু একান্তর কোণগুলি পরস্পর সমান্তরাল, ঠিক আছে? এরপরে কি করবে না, এই সি বিন্দু থেকে তুমি এখানে একটা 60 ডিগ্রি করে নিতে পারো, কিংবা সরাসরি ডি সি কে সমান করে এখানে ই এবং কোনো জায়গায় জি কিংবা কিছু একটা দিয়ে দাও, কিংবা এফটাই নামটা রেখে দাও, কেটে নাও, তাহলে কিন্তু এটি একটি সামান্তরিক হয়ে যাবে। তাহলে আমরা এখানে ডিসি এর সঙ্গে সমান করে নিচ্ছি। তাহলে এই যে এফ বিন্দুটি পাওয়া গেল, এই এফ এর সঙ্গে সি কে যোগ করে দিলাম।
এখন এই যে ডিসি, এখানে ই দাও, বা সিডিইএফ, এই দিক থেকে সিডিইএফ, এই যে একটি সামান্তরিক হলো, এই সামান্তরিকটির ক্ষেত্রফল এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা একটা নির্দিষ্ট ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করে নেবে, যার একটি কোণ দেওয়া কোণের সঙ্গে সমান হতে হবে। এখানে 60 ডিগ্রি বলা হয়েছে, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ আঁকবে। তাহলে তোমরা কিভাবে করবে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। প্রথমত তোমরা নির্দিষ্ট পরিমাপ, মানে নির্দিষ্ট বাহু, যে বাহুর যে দৈর্ঘ্য দেওয়া থাকবে ত্রিভুজটি, সেই বাহুগুলির নির্দিষ্ট দৈর্ঘ্যগুলি নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করে নেবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি করবে, সেই ত্রিভুজটির ভূমির মধ্যবিন্দু বের করবে, দ্বিতীয় ধাপ হয়ে গেল। তৃতীয় ধাপে কি করবে, সেই মধ্যবিন্দুতে যে কোণটি দেওয়া থাকবে, 45 ডিগ্রি হোক বা 60 ডিগ্রি হোক, যতই থাকুক না কেন, সেই নির্দিষ্ট পরিমাপের একটি কোণ এঁকে নেবে। কিন্তু সবসময় খেয়াল রাখবে কোণটি যেমন ডান দিকে হয়, কারণ ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ এদিক থেকেও হতে পারে, তো এদিক থেকে নিও না, ওই ডান দিকে যেমন কোণটি সৃষ্টি হয় সেইভাবে একটা ডান দিকে ওই দেওয়া কোণের মাপ অনুযায়ী একটি কোণ এঁকে নেবে। এরপরে কি করবে চতুর্থ ধাপে, না এই যে বিসি বাহু বা বিসি ভূমি, সেই বিসি ভূমির সঙ্গে সমান্তরাল করে এ বিন্দু থেকে ডান দিকে একটি সরলরেখা নিয়ে নেবে। সমান্তরাল করে, আবারও বলছি, বিসির সঙ্গে সমান্তরাল করে এ বিন্দু থেকে একটি এএফ বাহু এঁকে নিবে। এবং সমান্তরাল করে আঁকার জন্য কি করতে হবে, এই একান্তর কোণগুলি কি করতে হবে, সমান সমান নিতে হবে। তাহলে একান্তর কোণগুলি যদি সমান সমান হয়, তাহলে অটোমেটিক্যালি কি হবে, বিসি বাহুর সঙ্গে নতুন বাহুটি সমান্তরাল হবে। এরপর কি করবে পঞ্চম ধাপে, না ডিসির সঙ্গে সমান্তরাল করে ই থেকে এই যে সমান্তরাল সরলরেখাটি অংশটি কেটে নেবে। তাহলে এই বাহুর সঙ্গে যেমন এই বাহুটি হয়। ঠিক আছে, তাহলে কি হবে, না এই যে সিডিইএফ একটি সামান্তরিক হবে, যার একটি কোণের মান দেওয়া কোণের মানের সঙ্গে সমান, এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল এই ত্রিভুজটির ক্ষেত্রফলের সঙ্গে সমান। এইভাবেই অঙ্কন করে নেবে। এখন আমরা আসছি পরের কথায়, সেটা হচ্ছে যে শেষে বলা হয়েছে যে কিন্তু অঙ্কন প্রণালী এবং প্রমাণ দুটোই কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে অঙ্কন প্রণালীটা কি লিখবে, অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালীতে কি লিখবে, না প্রথমত নির্দিষ্ট মাপের বাহুগুলি নিয়ে ত্রিভুজটি অঙ্কন করলাম। এরপর ত্রিভুজটির ভূমির মধ্যবিন্দু বের করলাম। 3 নম্বরে সেই মধ্যবিন্দুতে দেওয়া কোণের সমান করে একটি কোণ আঁকলাম। এরপরে কি করলাম, না ওই ভূমির সমান্তরাল করে এ থেকে একটি সরলরেখা নিলাম। এরপরে কি করলাম, না ডিসি মানে এই যে ভূমির যে এই যে সামান্তরিকের যে ভূমি, সেই ভূমির সঙ্গে সমান করে উপরের ভূমিটিকেও কেটে নিলাম। এটি হচ্ছে অঙ্কন প্রণালী। আবার বলছি, স্পষ্টভাবে বলছি, প্রথমত নির্দিষ্ট দৈর্ঘ্যের বাহুগুলি নিয়ে ত্রিভুজটি অঙ্কন করলাম, এটি লিখবে। দ্বিতীয়ত লিখবে যে ত্রিভুজটির ভূমির মধ্যবিন্দু বের করে নিলাম। এরপরে লিখবে যে ওই মধ্যবিন্দুতে দেওয়া মানে কোণের মান অনুসারে একটি কোণ আঁকলাম, কোণটি আঁকলাম। এরপরে কি করবে, না এই ত্রিভুজটির ভূমির সঙ্গে সমান্তরাল করে একটি সমান্তরাল সরলরেখা টানলাম, এবং সেই সমান্তরাল সরলরেখাটি এই যে যখন আমরা 60 ডিগ্রি কোণ এঁকেছিলাম, সেই সরলরেখাটির সঙ্গে এখানে ই বিন্দুতে ছেদ করলো, এবং এখানে পরে ডিসির সঙ্গে সমান করে ইএফ কেটে নিলাম। তাহলে সামান্তরিক সিডিইএফই হবে উদ্দিষ্ট সামান্তরিক, যার ক্ষেত্রফল
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। এটি হচ্ছে অঙ্কন প্রণালী। এরপরে আসছে প্রমাণ। এরপরে আসছে প্রমাণ। প্রমাণে কি করে প্রমাণ করবে? আমি প্রথমেই বলেছিলাম, যখন আমি অঙ্কন প্রণালী শুরু করি তখন তার আগে কিন্তু বলেছিলাম যে আমরা একটা উপপাদ্য পড়েছি যে যদি কোনো একটি ত্রিভুজ আর একটি সামান্তরিক যদি একই ভূমির উপর থাকে আর একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, কিংবা অন্য দিক থেকে বলতে গেলে বলতে হয় যে ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এখানে আমরা যদি এডিকে এবার যোগ করি, যদি আমরা এডিকে যোগ করে দিই প্রমাণের সুবিধার্থে, যদি আমরা এডিকে যোগ করি তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান। বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এডিসি। বলতে পারি। আবার এখানে যদি আমরা এটিকে বাদ দিয়ে দিই তাহলে ত্রিভুজ এডিসি আর সামান্তরিক সিডিইএফ দুটি একই ভূমি ডিসির উপর অবস্থিত আর একই সমান্তরাল যুগল ডিসি সমান্তরাল এএফ এর মধ্যে অবস্থিত। অতএব সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজের দ্বিগুণ, কিংবা এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এই সামান্তরিকের অর্ধেক। অতএব আমরা বলতে পারি এখানে ত্রিভুজ এডিসি সমান হাফ ইন্টু সামান্তরিক সিডিইএফ। এই যে ত্রিভুজটা, আমার চকটিকে লক্ষ্য করো, এডিসি ত্রিভুজ, এই যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা সিডিইএফ সামান্তরিকের অর্ধেক। আবার যেহেতু এটির সঙ্গে এটি সমান, অতএব আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এবিডি ইজ অলসো ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক সিডিইএফ। এই সামান্তরিকটা যদি এই ত্রিভুজের দ্বিগুণ হয় তাহলে এই ত্রিভুজেরও দ্বিগুণ হবে, যেহেতু দুটি ত্রিভুজ সর্বসম। এবারে যোগ করে দাও। এখন যদি যোগ করে দাও তাহলে এই ত্রিভুজের সঙ্গে যদি এই ত্রিভুজটি যোগ করে দাও, বড় ত্রিভুজ এবিসি পেয়ে যাচ্ছি। অতএব ত্রিভুজ এবিসি সমান হাফ আর হাফে যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে একটা লিখছি না আবার। অতএব সামান্তরিক সিডিইএফ। তাহলে এই বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সামান্তরিক সিডিইএফ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে আমরা প্রমাণ করেও দেখিয়ে দিতে পারলাম। ঠিক আছে? তো এইভাবেই তোমরা পরীক্ষাতে লিখবে এবং আশা করি তোমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, হয়তো কোনো জায়গায় একটু আধটু অসুবিধা হয়েছে যান্ত্রিক অসুবিধার জন্য। তো সে যাই হোক, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। এবং একটা কথা বলছি, যে একটা কথা আছে ইংরেজিতে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ অনুশীলন তুমি যতই করবে ততই তুমি নিখুঁত হবে, তোমার কাজটা ততই ভালো হবে। তো তোমরা বারবার এই অঙ্কনটিকে প্র্যাকটিস করবে, কারণ অঙ্কনের সময় কি হয় যে অঙ্কন প্রণালীটি তো মানে ভালো হতেই হবে, কিন্তু ওই অঙ্কনের যে চিহ্নগুলো, দাগগুলো, সেই দাগগুলো যত স্পষ্ট হবে, যত নিখুঁত হবে, ততই কিন্তু তুমি বেশি নাম্বার পাবে। ঠিক আছে? তো বিশেষ কিছু আর বলছি না, তোমরা ভালোভাবে থাকো, মন দিয়ে পড়াশোনা করো। এখানে শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ।